আচ্ছা দেখো, আমরা এইখানে সমীকরণের সমতা করতে গিয়ে আমরা বলেছিলাম যে সমীকরণ সমতা করতে গেলে কিছু নিয়মকানুন আমাদের মানতে হবে। তার মধ্যে আমরা বলছিলাম কি, সমীকরণ সঠিকভাবে লেখা, সমীকরণটিতে জারককে বিজারককে চিহ্নিত করা, জারক ও বিজারক কয়টি করে ইলেকট্রন গ্রহণ করে তা জানা, আর তারপরে গৃহীত ইলেকট্রন সংখ্যা বর্ধিত ইলেকট্রন সংখ্যার সমতা করা, আর হচ্ছে প্রয়োজনীয় আরো আয়ন সরবরাহ করে পূর্ণাঙ্গ সমীকরণ লেখা। এই পর্যন্ত এখান থেকে আমরা শুরু করেছিলাম। একটা উদাহরণ আমরা দেখেছিলাম যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সেখানে বিক্রিয়াতে সহযোগিতা করবে সালফারিক অ্যাসিড, এরকম একটা সমীকরণের সমাধান করতে হবে। তো সে আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম যে প্রথমে তাহলে জারক বিজারকটা আগে আমরা শনাক্ত করে নিই। সেখানে বলা হয়েছিল যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা জারক আর আয়রন হচ্ছে একটা বিজারক। তাহলে এখানে পটাশিয়াম, তারপরে বলছিলাম যে তারা কয়টা করে ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে, এই জিনিসটা তোমাকে আবার মানে ঠিক করে নিতে হবে। তো আমরা দেখেছিলাম, তোমাদের কিন্তু বলছিলাম ওই চারটাকে দেখছো বইতে, যে জারক এবং বিজারকের একটা চার্ট দেওয়া আছে, তোমরা কি দেখছিল সবাই? হ্যালো, চারটা তোমরা ভালো করে দেখে নিও, না হলে কিন্তু এই সমীকরণের সমাধান করা কিন্তু সম্ভব হবে না। তো যাই হোক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটের সময় এট এ টাইমে 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর এখানে যে বিজারক আয়রন এ একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তো দেখো, জারণ অর্ধবিক্রিয়া এখানে যেহেতু ছেড়ে দেওয়া হচ্ছে, এই জন্য জারণ অর্ধবিক্রিয়া, আয়রন একটা ইলেকট্রন ছেড়ে দিল। বা তুমি যদি লিখতে চাও যে Fe2 মাইনাস ইলেকট্রন Fe3 লিখবো, হ্যাঁ সেটাও লিখতে পারো। এরপরে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করার পরে যে অবস্থাটা হচ্ছে সেটা আমরা এখানে দেখিয়েছি, যে পটাশিয়াম যার হচ্ছে জারণ মান ছিল +1, ম্যাঙ্গানিজ তার +2, আর 4টা অক্সাইড আয়ন তৈরি হয়েছে। এখন এই দুইটা বিক্রিয়াতে যেহেতু আমরা বলছিলাম যে ইলেকট্রন আদান প্রদান একই সমান হতে হবে, কম বেশি হলে হবে না, যেহেতু জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া হচ্ছে দুইটা অংশ, এই জন্য। আর জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে, একই সঙ্গে ঘটলে দুইটা বিক্রিয়া একটা বিক্রিয়ার যদি অংশই হয়ে থাকে, তাহলে এখানে তাদের ইলেকট্রন আদান প্রদান সমানই হতে হবে। এই সমান করার জন্য আমরা এই ছোট্ট একটা এখানে একটা বক্তব্য দেওয়া হয়েছিল যে জারণ অর্ধবিক্রিয়াতে একটা ইলেকট্রন মুক্ত হচ্ছে, কিছু বিজারণ অর্ধবিক্রিয়াতে 5টা ইলেকট্রন গৃহীত হচ্ছে। তাহলে ইলেকট্রন আদান এবং প্রদান যদি আমরা সমতা করতে চাই, তাহলে জারণ অর্ধবিক্রিয়াকে 5 দিয়ে গ্রহণ করে তারপরে এই বিজারণ অর্ধবিক্রিয়ার সাথে যোগ করতে হবে। তো সেখানে ওইভাবে গুণন করে যোগ করা হয়েছে। দেখো, 5টা আয়রন অর্থাৎ ফেরাস আয়ন প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে 5টা ফেরিক আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, অক্সাইড আয়ন। এটাই কিন্তু মূলত হচ্ছে আসল সমীকরণের সমাধান, হচ্ছে আসল বিষয়। এটুকু তার মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সমীকরণের সমাধান হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের পূর্ণাঙ্গ সমীকরণটাই আমাদের সুন্দর করে লিখতে হবে, এই জন্য আমাদের বাকি কাজগুলো এখন করতে হবে। তো দেখো, এখানে একটা বিষয়, এখানে তো আমরা যে সিস্টেমের সমতাটা করার চেষ্টা করছি, দেখো যে তোমার জারক যখন ইলেকট্রন গ্রহণ করে, তার মধ্যে যদি কোনো অক্সিজেন থাকে, তাহলে সেটা অক্সাইড আয়ন হয়ে এটা উৎপন্ন হয়। এখানেও এই কাজটি হয়েছে। তো এইভাবে আমরা অক্সাইড আয়নকে এইভাবে আমরা ফ্রি রাখবো না, এটাকে আমরা অবশ্যই নিউট্রালাইজ করব। কি করে? আমরা অক্সাইড আয়নের সঙ্গে আমরা যদি হাইড্রোজেন আয়ন দিই, তাহলে সেটা সংযুক্ত অক্সাইড আয়নটা হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত, সেটা পানি হবে, একটা নিরপেক্ষ বস্তুতে পরিণত হবে। সেই কাজটা করার জন্য এখানে আরো একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এখন উৎপন্ন অক্সাইড আয়নকে পানিতে পরিণত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন আয়ন আমরা নিব। তো হাইড্রোজেন আয়ন নিব, সেই নেওয়াটা কিন্তু সমান চিহ্নের কিন্তু দুই পাশে নিতে হবে। আমরা ডান পাশে নিলাম, বাম পাশে নিলাম না, বা বাম পাশে নিলাম, ডান পাশে নিলাম না, এরকম করলে কিন্তু হবে না। তো এই জন্য আমাদের এখন একটা অক্সাইড আয়ন তোমার নিউট্রালাইজ করার জন্য হাইড্রোজেনের কয়টা? পানির সংকেত কি? H2, অর্থাৎ পানিতে 2টা হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন তোমার পরমাণু থাকে। তার মানে আমরা জানলাম এখান থেকে এই পানির সংকেত থেকে বোঝা যায় একটা অক্সাইড আয়নের জন্য 2টা হাইড্রোজেন আয়ন লাগে। তাহলে এখানে অক্সাইড আয়ন তৈরি হয়েছে কয়টা? 4টা। তার মানে হাইড্রোজেন আয়ন লাগবে টোটাল হচ্ছে 8টা। তো এই 8টা দেখো ডান পাশে দেখো যোগ করা হয়েছে 8টা হাইড্রোজেন আয়ন। ঠিক ডান পাশে 8টা হাইড্রোজেন আয়ন লিখেছিলাম, কিন্তু 8টা হাইড্রোজেনকে আমরা আলাদা লিখবো না, যেহেতু পানির সাথে বিক্রিয়া করাবো, এই জন্য 8টা হাইড্রোজেন আয়ন 4টা অক্সাইড আয়নের সঙ্গে বিক্রিয়া করে তারা পানি হয়ে গেছে। তো অক্সাইড আয়নটাকে আমরা নিউট্রালাইজ করে ফেললাম, তার মানে আমাদের সমতাটা পরিপূর্ণ হয়ে গেছে। এখন এই অবস্থাটাকে বলা হয় যে আয়নিক সমীকরণ বা কঙ্কাল রিঅ্যাকশন। কিন্তু আমরা যে সমতাটা করছি সেটা কিন্তু একটা পরিপূর্ণ একটা সমীকরণ, অর্থাৎ এটা কিন্তু কোনো কঙ্কাল না, কোনো আয়নিক না। এই জন্য এই সমীকরণটা পূর্ণরূপ দিতে হয়। পূর্ণরূপ দেওয়ার জন্য এখন প্রয়োজনীয় আয়ন আমরা সরবরাহ করব। সেই আয়নগুলো কি হবে? যেমন আমরা হাইড্রোজেন আয়ন দিয়েছি, এটা একটা প্রয়োজনীয় আয়ন।
তারপরে আমরা এখানে ব্যবহার করেছিলাম কি সালফুরিক অ্যাসিড দাও। সালফুরিক অ্যাসিডের মধ্যে কি আছে, হাইড্রোজেন আয়ন আছে, সালফেট আয়ন আছে। তো যেহেতু হাইড্রোজেন আয়ন তো আমরা সালফেটে দিলাম, এখন শুধু আমাদের বাকি থাকলে হচ্ছে সালফেট আয়ন। তো সালফেট আয়ন আমরা দেব এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন আয়নও আমরা যেখানে যতটুকু লাগে সেখানে আমরা যদি লাগে আমরা দিব, না লাগলে আমাদের প্রয়োজন নেই। তাহলে এখন আমরা সালফেট আয়নটা এখানে আমরা সরবরাহ করব। সালফেট আয়ন সরবরাহ করলে যখন তোমার তাহলে আয়রন দিয়ে কি হবে, তাহলে ফেরাস সালফেট, দেখো ফেরাস সালফেট হয়ে গেছে। এখানে এটা পরিপূর্ণ আছে, এটা একটা পূর্ণাঙ্গ যৌগ আছে, এটা এর মধ্যে দরকার নেই। এখানে দেখো হাইড্রোজেন আয়ন আছে, তাহলে হাইড্রোজেন আয়নের সাথে যদি সালফেট আয়ন যদি আমি দিই তাহলে হয়ে যাবে সালফুরিক অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে যে কয়টা তোমার এখানে অর্থাৎ এই এখানে কয়টা হাইড্রোজেন আয়ন আছে আর কয়টা সালফেট আয়ন আমি দেবো। তো সালফুরিক অ্যাসিডের সংকেত কি, সালফুরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, অর্থাৎ একটা সালফেট আয়নের সঙ্গে দুইটা হাইড্রোজেন আয়ন যদি সংযুক্ত করি তাহলে সেটা সালফুরিক অ্যাসিড হয়ে যায়। তাহলে একটা সালফেট আয়নের জন্য আমাদের দুইটা হাইড্রোজেন আয়ন লাগবে। তাহলে এখানে কিন্তু আছে আমার কয়টা, এখানে আমার আছে হলো মাত্র 8টা। তা 8টার জন্য আমি যদি 4টা সালফেট আয়ন দেই তাহলে কিন্তু আমার এখানে 4টা সালফুরিক অ্যাসিড হয়ে যাবে। দেখ এখানে আরেকটা কথা আছে, কথা আমি পরেই বলি। তাহলে এখানে আমি সালফেট আয়ন দিলে এখানে সালফুরিক অ্যাসিড হয়ে গেল। তারপর এই পাশে আছে ফেরিক। এই এই যেরকম আয়রনের সঙ্গে ফেরাসের সঙ্গে সালফেট আমি আয়নটা দিয়ে ফেরাস সালফেট তৈরি করেছি, এখানেও এই ফেরিক আয়নের সাথে আমি সালফেট আয়ন দিলে সেটা ফেরিক সালফেট হয়ে যাবে। এখন ফেরিক সালফেটের সংকেত কি সেটা আমাকে একদম জেনেই কিন্তু লিখতে হবে যে সালফুরিক অ্যাসিড সালফেট আয়নের তোমার জারণ মান হচ্ছে 2, জারণ মান হচ্ছে 2 বা চার্জ হচ্ছে 2। আর এখানে ফেরিক অর্থাৎ আয়রনের এখানে জারণ মান হচ্ছে +3 বা চার্জ তোমার যোগ্যতা হচ্ছে 3। এই জন্য আমার একজনের 3 একজনের 2, তোমরা যেভাবে লেখো সংকেত যেভাবে লেখো এখানে সেই নিয়মটাই মানা হয়েছে। Fe2SO4 হোল 3। তারপরে পটাশিয়ামের সঙ্গে আমরা সালফেট আয়ন দিলে পটাশিয়াম সালফেট হয়ে যাবে এবং তার সংকেত হচ্ছে এইটা। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজের সঙ্গে আমরা সালফেট দেবো, সালফেট দিলে সেটা হয়ে যাবে ম্যাঙ্গানিজ সালফেট। এখন এই পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট এগুলোর কিন্তু সংজ্ঞা তোমার সংকেতটা কিন্তু তোমাকে সঠিকভাবে জানতে হবে। যদি সঠিকভাবে জানতে না পারো, যেমন তুমি যদি লিখলা যে KSO4 তাহলে কিন্তু হলো না, তাই কখনো সমীকরণ মিলবেও না। তোমাকে সংজ্ঞা অর্থাৎ তাদের জারণ মান দিয়ে বা যোজ্যতা ব্যবহার করে তোমাকে আগে সঠিকভাবে সংকেতগুলো লিখতে হবে। দেখো ম্যাঙ্গানিজ এখানে কিন্তু ঠিকই লেখা আছে MnSO4, তার মানে ম্যাঙ্গানিজ 2+ আর সালফেট হচ্ছে 2-, অর্থাৎ ম্যাঙ্গানিজের আমরা বলতে পারি যে এখানে এর জারণ মান হচ্ছে 2, এর সালফেট আয়নের জারণ মান হচ্ছে 2, শুধু প্লাস আর মাইনাস, এই জন্য এখানে MnSO4 লেখা হয়েছে। যাই হোক, এই আমরা সংকেতগুলো ঠিকভাবে লিখলাম। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে শুধুমাত্র একটা মাত্র বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য এখানে আমাদের বাড়তি একটা কাজ করে নিতে হবে। সেই বাড়তি কাজটা কি, বাড়তি কাজটা হচ্ছে দেখো আমি যেভাবে বললাম সেভাবে তোমাদের কিন্তু একটু গোলমাল হয়ে যাচ্ছে, যেখানে স্যার কিভাবে কি বললেন, এখানে আমার 8টা হাইড্রোজেন আছে, আমি সালফেটের সাথে যদি আমি বিক্রিয়া করাই তাহলে আমি 7টা সালফিউরিক অ্যাসিড লিখতে পারি, কিন্তু এখানে তো লেখা হয়েছে স্যার 8টা, তাহলে এটা কেমন হয়ে গেল। হ্যাঁ, এখানে একটা সমস্যা। এই সমস্যাটাকে যদি তুমি মিনিমাইজ করতে চাও তাহলে এখানে একটা বাড়তি কাজ করে নিতে হবে। এই কাজটা কিন্তু আসলে সমতাকরণ সমীকরণের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এই ব্যতিক্রম কাজটা কি, শুধুমাত্র তোমরা চিনে রাখবা এই বিক্রিয়াটার জন্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফুরিক অ্যাসিড ফেরাস সালফেট, শুধুমাত্র এই বিক্রিয়াটার জন্য সমতা করতে গেলে আমাদের সমতা কাজ করার সময় একটা সময় গিয়ে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে অযৌক্তিকভাবে আমরা এখানে 2 দিয়ে উভয় পাশে আমরা গুণন করে নেব। এই 2 দিয়ে গুণন করা এটাই হচ্ছে ব্যতিক্রম। এটার জন্য কোনো যুক্তি তুমি এখানে দাঁড় করাতে পারবে না যে এই জন্যই আমি করলাম। শুধুমাত্র একটি মাত্র যুক্তি, যদি আমরা যা কাজ করেছি এখানে যত নিয়ম কানুন মেনেছি সব ঠিক আছে, কিন্তু তারপরে যদি 2 দিয়ে গুণন না করি তাহলে আমরা এই সমীকরণটা সমতা আমরা করে মিলাতে পারবো না। কিন্তু আসলে আমাদের শুরু এবং শেষ সব কিন্তু ঠিক আছে, তারপরে এই কাজটা হচ্ছে যে কেন মিলাতে হয়, কেন মিলাতে পারছি না, কেন মিলছে না, এজন্যই এইখানে এই বিষয়টা চলে আসছে। দেখো আমি যদি 2 দিয়ে যদি গুণন এখানে যদি করে নেই, এখন আমি আগে সমীকরণের সমতাটা পরিপূর্ণ রূপ কিভাবে দিতে হবে সেটা আমি বলে ফেলছি। তোমরা অনেকেই যারা যোগ্যতার সম্বন্ধে ধারণা আছে তারা বুঝতে পেরেছো। এখন আমি ব্যতিক্রম কথাটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। দেখো আমরা ওই তোমার এই পরিপূর্ণ রূপ দেওয়ার আগে যদি এই কাজটাই করে নিতাম, 2 দিয়ে যদি গুণন করে নিতাম তাহলে এখানে কত হতো, কত 10, এখানে হয়তো 2, এখানে হয়তো 16, এখানে হয়তো 10, এখানে হয়তো 2, এখানে 2, এখানে হচ্ছে 8 হয়ে যেত। এরকম হতো না, এরকম হতো। আচ্ছা, এখন এখানে 10টা আছে, দেখো এখানে 10টাই কিন্তু হয়ে গেছে। এখানে 2 গুণ দিলে 2 হতো, দেখো এখানে 2 আছে। এখানে হচ্ছে 16 হইতো, তাহলে
দুইটা হাইড্রোজেন আয়ন যদি একটা সালফেট আয়নের সাথে যদি সংযুক্ত হয়, তাহলে অবশ্যই 16টা হাইড্রোজেন আয়ন 8টা সালফুরিক অ্যাসিড তৈরি করতে পারবে বা 8টা সালফেট আয়নের সাথে যুক্ত হতে পারবে। এই জন্য মোট তৈরি হবে 8টা সালফুরিক অ্যাসিড, এখানে 8টি সালফুরিক অ্যাসিড আছে। এরপরে এখানে 10, দেখো এখানে তুমি এই সংকেতটা, আমরা আগে সংকেতটা সঠিকভাবে লিখলাম Fe2SO4 কিন্তু এখানে আমাদের আয়রন ছিল 10টা, কিন্তু এখানে কিন্তু 10টা নাই, সরি, আমাদের 10টা এখানে বানাতে হবে। দেখো এই যে 5 ইন্টু এফ, এই যে 2, তার মানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু আয়রন 10টি আছে। যেমন এখানে 10, 2 দ্বিগুণ করলে 10, সেই 10টা কিন্তু দেখো এখানে হিসাব করে দেখো এখানে 10টাই আছে। আচ্ছা, এরপরে পটাশিয়াম 2টা এখানে থাকার কথা, দেখো এই যে এখানে K2 আমরা 2টাই লিখেছি। ম্যাঙ্গানিজ এখানে 2টা থাকার কথা, এই দেখো এখানে 2টি হয়ে গেছে। এখানে অনুরূপভাবে 8টা পানি থাকার কথা, এখানে কিন্তু 8টা পানি আছে। এখন তুমি হয়তো বলবো যে সবই তো মিললো স্যার, সালফেটের হিসাব তো আমরা টোটাল করলাম না। এখন তুমি সালফেটের হিসাবটা তুমি করো। এখানে আছে 10টা সালফেট, এখানে হচ্ছে 8টা, তাহলে 8 আর 10 18, তাহলে বাম পাশে সালফেটের সংখ্যা হচ্ছে 18। তাহলে ডান পাশে আমরা হিসাব করি, ডান পাশে দেখো এখানে সালফেট আছে 3 × 5 = 15, এই 3 দিয়ে এই 5কে গুণন দাও, 3 × 5 = 15, আর এখানে আছে একটা 16, আর এখানে আছে হলো 2টা, 16 আর 2 কটা হলো 18 হয়ে গেল। এরপরে যদি তুমি হাইড্রোজেন হিসাব করতে চাও, এখানে দেখো আছে 16, 8 × 2 = 16, এখানে দেখো 16টাই আছে। তুমি অক্সাইড আয়নের যদি হিসাব যদি করতে চাও, দেখো এখানে 4 × 2 = 8, এখানে দেখো 8টাই আছে। তো এইভাবেই আমরা যতগুলো এখানে পরমাণু আছে বা আয়ন আছে, যেভাবে হিসাব করি না কেন সব কিন্তু মিলে যাবে। তো এই ছিল একটা সমতাকরণ, তোমার সমতাকরণের একটা উদাহরণ, সমীকরণ সমতাকরণের উদাহরণ। আরো একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি একভাবে করলাম, ঠিক একটু চেঞ্জ করে আরেকটা করবো। এটা আমি যেভাবে করলাম এর থেকে একটু ভিন্নভাবে আরেকটা সমতা করার চেষ্টা করি। এরপর দেখো আরেকটা নেক্সট একটা উদাহরণ। এইখানে আমরা আগে যা করেছি সেই কাজগুলো আমরা করব না, একটু ভিন্ন, মানে সামান্য একটু ভিন্ন। এই ভিন্নটা তোমরা মানে তোমাদের কাছে একদম মানে একেবারে কেমন হবে বিষয়টা এরকম কিন্তু না। দেখো এখানে বিক্রিয়াটা হচ্ছে আয়রন সালফেট সালফিউরিক অ্যাসিড, মানে আগে যা করেছি সেটাই আছে। আর এখানে আগে ছিল জারক ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু এই সমীকরণে জারক হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই সমীকরণে তোমাকে সমতা করতে হবে। তাহলে আমাদের প্রথম যে কাজ, আগে জারক বিজারক আমরা চিহ্নিত করে নেবো। তাহলে এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে জারক। তাহলে এখন আমরা এখানে তার আগে কঙ্কাল রিয়াকশনটা আগে লিখে নিয়েছে যে আসলে বিক্রিয়াটা এরকম হয়, এরকম আসলে বিক্রিয়াটা হয়। এটা কিন্তু আসলে সমতা কিন্তু না, মানে আসলে জারক আর বিজারকের মধ্যে বিক্রিয়া করলে কি হয় সেই জিনিসটা এখানে দেখিয়েছে। তাই তোমরা বলতে পারছো আর এটা যদি না, হ্যাঁ এটা না লিখে সমস্যা নেই, আমরা এখান থেকে শুরু করবো। এই লাইনটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আমরা প্রদত্ত রিডক্স আয়নটা এরাও আমরা বাদ দিয়ে দিতে পারি। আমরা এখানে লিখতে পারি সমীকরণ এটা হলো, তারপর আমরা লিখতে পারি এখানে এক্ষেত্রে জারক হলো এইটা, বিজারক হলো এইটা, এবং আমরা লিখতে পারি। তারপরে আমরা জারণ অর্ধবিক্রিয়া দেখো ঠিক আগের যেভাবে লেখা হয়েছে, আয়রন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ফেরাস ছেড়ে দিয়েছে, ফেরিক হয়ে গেছে। তারপরে বিজারণ অর্ধবিক্রিয়া দেখেন এখানে ক্রোমেট আয়ন বা পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট তুমি একবারও লিখতে পারো, আগের মতো করে পটাশিয়াম পারমাণবিক যেভাবে লিখছে K2 KMnO4, এখানে তুমি সেভাবে লিখতে পারো K2 Cr2O7, এখানে তাহলে আর আয়টা হবে না, এভাবে তুমি লিখতে পারো। যাই হোক, এখানে যেটা আছে সেটি তোমাদের দেখিয়ে দিই। তাহলে এটা ইলেকট্রন গ্রহণ করবে একটা টাইমে 6টা। আগে কিন্তু আমরা দেখেছিলাম পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করেছিল 5টা, আর পটাশিয়াম ডাইক্রোমেট আমরা দেখলাম ইলেকট্রন গ্রহণ করছে হলো কটা, 6টা। তাহলে ইলেকট্রন দেখো আগের বারে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে বিজারণ অর্ধবিক্রিয়া শুধু ইলেকট্রন গ্রহণ করছে, আর কিন্তু এখানে কিছুই লেখা হয়নি। ফলে গ্রহণ করার পরে অক্সাইড আয়ন তৈরি হয়ে গেল। আর এখানে যে কাজটা করা হচ্ছে যে অক্সাইড আয়নটাকে আমরা অক্সাইড আয়ন হিসেবে আমরা দেখবো না, আমরা একবারে নিউট্রালাইজ করে দেবো। এই জন্যই প্রয়োজনীয় সংখ্যা হাইড্রোজেন এখানে একবারে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে আগে আমরা হাইড্রোজেন আয়ন নেই, এবার আমরা হাইড্রোজেন আয়নটা নিয়ে নিলাম কেন, যে অক্সাইড আয়ন যাতে আর তৈরি না হয়, একবারের জন্য সে পানি হিসেবে যেন আত্মপ্রকাশ করে। আর যদি আমরা হাইড্রোজেন আয়ন যদি আমরা না নেই, তাহলে আমরা ওই আগের মতো আমরা অক্সাইড আয়ন হিসেবে আমাদেরকে দেখতে হবে, অক্সিজেনকে অক্সাইড আয়ন হিসেবে দেখতে হবে। আর যেহেতু আমরা এখানে হাইড্রোজেন নিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে, এই জন্য অক্সাইড আয়ন এই হাইড্রোজেন আয়নের সঙ্গে বিক্রিয়া করে একদম পানি হয়ে যাবে। তো যাই হোক, এখানে কতগুলো নেব তার হিসাব থাকবে হচ্ছে এই অক্সিজেন, দেখো এখানে কয়টা আছে, অক্সিজেন 7টা আছে। একটা অক্সিজেনের জন্য বা একটা অক্সাইড আয়নের জন্য যেহেতু 2টা অক্সিজেন হাইড্রোজেন আয়ন প্রয়োজন, এই জন্য আমরা এখানে হিসাব করেই কিন্তু নেব। তাহলে এই যে জারক, এখানে জারকের মধ্যে অক্সাইড আয়ন আছে হচ্ছে 7টা, এই জন্য 14টা হাইড্রোজেন আয়ন আমরা নিয়েছি, আর সেই ইলেকট্রন গ্রহণ করে 6টা। এইটা বিক্রিয়াটা হবে ক্রোমিয়াম কয়টা, এখানে 2টা আছে, 2টা তৈরি হয়ে গেল। তারপরে 7টা পানি তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা ওই আগের মতো যদি পুরো যৌগটাই এখানে লিখতাম, যে K2 যদি লিখতাম, তাহলে এখানে পটাশিয়াম প্লাস
অর্থাৎ 2টা পটাশিয়াম প্লাস তৈরি হতো। যেহেতু এখানে নেই, কাজে এখানে আমরা আবার দরকার নেই। তাহলে জারণ অর্ধবিক্রিয়া লেখা শেষ হয়ে গেল, বিজারণ অর্ধবিক্রিয়া লেখা শেষ হয়ে গেল। দেখো এখানে ইলেকট্রনের কিন্তু একটা তোমার ইনব্যালেন্স হয়ে গেছে। একটা বিক্রিয়াতে ইলেকট্রন একটা মুক্ত হচ্ছে, আরেকটা বিক্রিয়াতে ইলেকট্রন একটা তোমার গৃহীত হচ্ছে। তারপর এখানে ইলেকট্রন আদান প্রদানের এখানে সমতা নাই। আগের মতো করেই আমরা বক্তব্য দিয়ে ইলেকট্রন আদান প্রদান সমতা করে, অর্থাৎ যোগ গুণন করে আমরা উভয় বিক্রিয়াকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, এই দেখো 6 দিয়ে গুণন করে তারপরে যোগ করা হচ্ছে। তাহলে 6টা আয়রন, তারপরে ক্রোমেট আয়ন, 14টা হাইড্রোজেন, আমাদের বিক্রিয়াটা যোগ বিয়োগ করলে এই অবস্থা হলো। এটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের সমতা কিন্তু আসলে সমীকরণ কিন্তু হয়ে গেল। এখন এই যে তোমরা বলবে যে স্যার এটা আবার কেমন হতো, আয়নিক, হ্যাঁ আয়নিক সমীকরণ, বাট সমতা করার জন্য যেখানে যা করার দরকার সব আমরা করে ফেলেছি। শুধু এখন এই সমীকরণটাকে আমরা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে পূর্ণাঙ্গ রূপ দেবো, এটুকুলো বাকি কাজ, আসল কাজ আমাদের হয়ে গেছে। তাহলে এখন আমরা পূর্ণাঙ্গ রূপ দেবো কিভাবে? আমাদের সমীকরণের মধ্যে আমরা একটা অ্যাসিড ব্যবহার করেছি, তার মধ্যে যদি অ্যাসিডের থেকে আমরা হাইড্রোজেন তো আগেই নিয়ে ফেলছি, এখন থাকলো হলো আমাদের সালফেট আয়ন। তো সালফেট আয়ন আগে যেভাবে আমরা সরবরাহ করেছিলাম এখনো ঠিক একইভাবে আমরা সরবরাহ করব। সালফেট দিলে তাহলে ফেরাস সালফেট হয়ে গেল। এখানে 6টা ছিল 6টা। তারপরে এখানে তোমার আগে আমরা দেখেছিলাম যে যৌগটা ছিল হলো পটাশিয়াম ডাইক্রোমেট, শুধু এখানে পটাশিয়াম আয়নটা আমরা এখানে দেবো, কটা দিলাম, 2টা কিন্তু দিলাম। এখানে কিন্তু পটাশিয়াম কটা দিলাম, 2টা দিলাম। ঠিক আমাদের কিন্তু ডান পাশে কিন্তু 2টিই দিতে হবে। বিষয়টা কিন্তু এরকম, এক পাশে দিলে আর পাশে দেবো বিষয়টা তা কিন্তু কখনই হবে না। আমরা যেটা যে পাশেই লিখি না কেন সেই সংখ্যাটা যেন উভয় পাশে সমান হয়। তাহলে আমরা আরো একটা আয়ন আমরা সরবরাহ করলাম, ছিল পটাশিয়াম আয়ন। পটাশিয়াম কটা সরবরাহ করলাম আমরা, বাম পাশে থেকে 2টা সরবরাহ করলাম। আচ্ছা, এরপরে ওই যে সালফেট, আগে যেভাবে সালফেটের সঙ্গে হাইড্রোজেন মিলিয়ে যে আমরা সালফিউরিক অ্যাসিড তৈরি করেছি, ঠিক সেরকম যে প্রতি 2টার জন্য একটা সালফেট আয়ন দরকার হয়। তাহলে এখানে আমার আসছে 14টা হাইড্রোজেন, তাহলে আমাদের 7টা সালফেট দরকার। এই দেখো 7টা সালফেট দিয়ে আমরা 7টা সালফিউরিক অ্যাসিড লিখেছি, 14টা হাইড্রোজেন আয়ন দিয়ে আমরা 7টা সালফিউরিক অ্যাসিড আমরা লিখেছি। এরপর আমরা ডান পাশে আসি, ডান পাশে এসে এই ফেরিক আয়ন দিয়ে আগে আমরা সঠিকভাবে আগে সংকেতটাকে লিখব, Fe2SO4 3। কিন্তু এখানে আয়রন আছে আমাদের হচ্ছে 6টা, এই জন্য আমরা এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আয়রন 6টা হয়ে গেল। এরপরে হচ্ছে ক্রোমিয়াম আয়ন। তো ক্রোমিয়াম আয়নও ওই সেই সালফেট আয়নের সঙ্গে তোমার যুক্ত হয়ে তোমার ক্রোমিয়াম সালফেট হয়ে যায়। ক্রোমিয়াম সালফেটের সংকেতটা কি সেটা কিন্তু আমরা সুন্দরভাবে আগে লিখে সঠিকভাবে লিখলাম। হ্যাঁ, এখানে এইটাই হচ্ছে সঠিক সংকেত। তো এখানে ক্রোমিয়াম 2টা ছিল, দেখো এখানে 2টাই আছে। তাহলে এখানে আর নতুন করে আর কোনো সংখ্যা দেওয়ার দরকার হচ্ছে না। আর এই পানি তো আগে থেকে পানি হয়ে গেছে। এইবার আমরা দেখব যে উভয় পাশে তোমার সব পরমাণুগুলোর বা আয়নের সংখ্যাটা ঠিক আছে কিনা। দেখো আমাদের সমীকরণের সমতাও হয়ে গেল এবং সমীকরণটা পরিপূর্ণ রূপ আমরা দিয়ে দিলাম প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু এখানে লিখতে একটু ভুল হয়ে গেছে, সেটা তোমরা ধরতে পারছো কিনা। ভুল হওয়ার একটা কারণও আছে, কারণটা আমি পরে বলে দিচ্ছি। দেখো প্রথম বিক্রিয়াতে সে ভুলের কারণটা তোমাদের আগে ধরিয়ে দিই। প্রথম বিক্রিয়াতে দেখো আমরা বিজারণ অর্ধবিক্রিয়াকে লিখেছিলাম যে পটাশিয়াম এই জারকটাকে পরিপূর্ণ করে লিখে তারপরে আমরা ইলেকট্রন দিয়েছিলাম। ফলে এই জারক পদার্থের মধ্যে যতগুলো আয়ন থাকার কথা, যতগুলো পরমাণু থাকা, সকলেই কিন্তু ভিন্ন ভিন্নভাবে আত্মপ্রকাশ করেছে। এখানে পটাশিয়াম তার জারণ মান নিয়ে আত্মপ্রকাশ করেছে, ম্যাঙ্গানিজ আয়ন তার জারণ মান নিয়ে আত্মপ্রকাশ করেছে এবং অক্সাইড আয়ন তার জারণ মান নিয়ে এখানে আত্মপ্রকাশ করেছে। শুধু আমরা এখানে ব্যালেন্সটা দেখিয়েছি কে কয়টা আছে সেই সংখ্যাটা দেওয়ার জন্য। এখানে কিন্তু সেই কাজটা করা হয়নি বলেই কাজটা কিন্তু ভুল হয়ে গেল। দেখো এখানে কিন্তু সেই কাজটা পটাশিয়ামকে বাদ দিয়ে কিন্তু লেখা হয়েছে। তো বাদ দিয়ে লিখেছি, লেখাটা ঠিক আছে, এটা ঠিক, কিন্তু যদি আমরা পটাশিয়ামটা এখানে লিখতাম তাহলে আমরা এখানে যেরকম ক্রোমিয়াম লিখেছি এখানে আমাদের পটাশিয়ামটা এইভাবে লিখতে হতো যে পটাশিয়াম আছে কয়টা, 2টা। তাহলে এখানে আমরা ক্রোমিয়াম মতো লিখতাম 2 পটাশিয়াম প্লাস। এটা যখন লিখতাম তখন বাকি কাজটা করতে আমাদের সমস্যা হতো না। দেখো আমরা প্রয়োজনীয় আয়ন সরবরাহ করেছি, এখানে কিন্তু পটাশিয়াম দিলাম, দেখো যে ক্রোমেটের সঙ্গে পটাশিয়াম কিন্তু দিলাম। এই পাশে যেহেতু ওই ধরনের কোনো সিচুয়েশন না থাকার কারণে পটাশিয়াম কিন্তু এখানে আমরা ইউজ করিনি, কিন্তু এখানে আমাদের এই জিনিসটা হবে যে পটাশিয়াম সালফেট, যেমনটি আমরা এখানে দেখেছিলাম, এই বিক্রিয়াতে দেখেছিলাম। দেখো পটাশিয়াম পটাশিয়াম দেখো সালফেট, যেহেতু এখানে যে পটাশিয়াম তৈরি হয়েছে এই জন্য এখানে পটাশিয়াম সালফেট, ওখানে ওইভাবে আসলে স্লিপ করা হয়েছে বলে জিনিসটা আসলে মিস্টেক হয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে পরিপূর্ণ জারকটাকে লিখেই তোমরা ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে। এখন যদি পটাশিয়াম ডাইক্রোমেটটা একবারে লিখতাম তাহলে এখানে আমাদের পটাশিয়ামটা লিখতে হতো, এরপরে আমাদের প্রয়োজন আয়ন সরবরাহ করলে এখানে আমরা পটাশিয়াম সালফেটটা আমরা লিখতাম।
বিষয়টা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেটটা এখানে আমাদের লিখতে হবে। যেহেতু আমরা এখানে পটাশিয়াম দিলাম, এই পাশে যদি পটাশিয়াম দেই এবং সালফেট দিই তাহলে পটাশিয়াম সালফেট হয়ে যাবে। আবার শেষে কিন্তু তারা কিন্তু দেখো ঠিক এবার লিখে দিয়েছে যে তোমার ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফুরিক অ্যাসিড, ফেরিক সালফেট, ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি। এখানে দেখো আমাদের কিন্তু ওই যে সেই ব্যতিক্রম এই বিষয়টা কিন্তু আর দেখানোর দরকার হলো না। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের যেভাবে সমীকরণটা সমাধান করতে হবে সেইভাবে কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। তো যাই হোক, এই ছিল সমীকরণটা সমতা করার আলোচনা। যদি তোমরা একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এই সমতাকরণ সংক্রান্ত যে আলোচনা, এটা তোমরা আশা করি তোমরা পারবে। তো যাই হোক, এরপরে আমরা নেক্সটে আমরা যাব এই সমতাকরণের উপরে ভিত্তি করে আমরা একটা গাণিতিক একটা সমস্যা আমরা একটু দেখব। এই গাণিতিক সমস্যা তোমরা বইতে দেখবে যে অনেক বোর্ডে অনেকবারই কিন্তু এই সমস্যাটা কিন্তু আসছে। কখনো তোমাকে করে যে বস্তুর পরিমাণ নির্ণয় করতে বলে, কখনো বস্তুর পরিমাণের শতকরা হার নির্ণয় করতে পারে, কখনো বস্তুতে আক্ষরিকের তোমার ভেজালের পরিমাণ নির্ণয় করতে পারে। তো যেভাবে যাই বলুক না কেন, আমরা যদি আগে একটা প্রবলেম যদি আমরা মিনিমাম সলভ করতে পারি, তাহলে বাকি প্রবলেমগুলো সলভ করা সম্ভব। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে কিছু আয়রন খনিতে পাওয়া যায় এবং অবশ্যই সেটা পিওর অবস্থায় পাওয়া যায় না, সে তার মধ্যে কিছু ভেজাল থাকে। এই জন্য বলছে এই ভেজাল সমৃদ্ধ আয়রনকে আমরা বলছি যে আক্ষরিক। তাই এত গ্রাম লৌহ আক্ষরিককে লৌহ সালফুরিক অ্যাসিডে দ্রবীভূত করে, আমি কিন্তু বলেছিলাম যে সমতা করতে গিয়ে জারক বিজারকের হিসাবটাই আমরা করি, অন্য কিছু কিন্তু হিসাবটা আমাদের ওইভাবে হিসাব করে করতে হয় না। তাহলে আমরা ওটা কেন আমরা ব্যবহার করি? আমি বলছিলাম যে ওই তৃতীয় বস্তুটাকে আমরা ব্যবহার করি শুধুমাত্র সমীকরণটা যেন সুন্দরভাবে সঠিকভাবে সংগঠিত হতে পারে, এজন্যই আমরা ব্যবহার করি। এখানে কিন্তু দেখো সেই কাজটাই কিন্তু আমরা এখানে এখন এখন আমরা খাতা কলমে দেখবো যে লৌহকে আমরা নিব, নিয়ে সালফুরিক অ্যাসিডে আমরা আগে দ্রবীভূত করবো। এই দ্রবীভূত করাটাই হচ্ছে সালফুরিক অ্যাসিডের মূল কাজ। আচ্ছা, দ্রবীভূত করে তার পরিমাণ করা হলো কত, 100 ml করা হলো। এরপর আমি এই আয়রনের সলিউশনটাকে আমি টাইট্রেশন করব কি দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা আগেই জানি এটা হচ্ছে একটা জারক পদার্থ, আর আয়রনকে আমরা দেখেছি সেটা হলো একটা বিজারক পদার্থ। তাহলে আয়রনকে আমি আগে লিকুইড ফর্মে, তরল ফর্মে নিয়ে আসলাম সালফিউরিক অ্যাসিডের সাহায্যে, তার একটা নির্দিষ্ট পরিমাণও আমি করে নিলাম। এরপরে এই দ্রবণটাকে আমি টাইট্রেশন করব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে টাইট্রেশন করে তারপরে আমি হিসাব করতে পারবো, হিসাব করে আমি বের করতে পারবো যে আসলে এর মধ্যে কতটুকু আয়রন আছে। যাই হোক, ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে গেছে, আমরা আর মাত্র কয়েক মিনিট সময় পাবো। আচ্ছা, তো তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের এই যে আয়রন, সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তোমার এই এদের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে এর সঠিক সমতা কিন্তু বিক্রিয়াটা আগে তোমাকে লেখা। যেমনটি আমরা এখানে দেখেছিলাম, তোমাদের এখানে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে সঠিক বিক্রিয়া, কিন্তু সমতাকরণ কিন্তু বিক্রিয়া না। অঙ্ক কিন্তু আসলে এইটাই, এই অঙ্কটাই তোমাদের এই সমীকরণটি তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে একটা সঠিক বিক্রিয়া কিন্তু সমতাকরণ বিক্রিয়া না। তো তোমাকে যেটা লিখতে হবে, যখন এখানে আমরা সমতা করে ফেলছি, অর্থাৎ এই সমতাকরণ এই সমীকরণটাকে তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। তুমি যদি সমতা করে তারপরে যদি অঙ্ক করতে যাও তাহলে তোমাদের সময় থাকবে না, সময় শেষ হয়ে যাবে, তোমার অঙ্ক মানে তুমি সলিউশন তুমি করতে পারবে না। তাহলে এই সমীকরণটা আমি আগে মুখস্থ করে রাখবো যে আয়রনের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফুরিক অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করলে এইভাবে সমতাকরণ সমীকরণটা লিখতে হয়। তাহলে সমীকরণ সমতা, এই সমীকরণটা মনে থাকলে আমি এখানে সরাসরি আগে লিখে দেবো যে এখানে যা আছে তুমি লিখবা, কিন্তু এইটা লেখার আর দরকার হবে না। এই দেখো এখানে তার সমতাকরণ সমীকরণটা এখানে আমাকে লিখে ফেলছে। তো যাই হোক, এই সমতাকরণ সমীকরণটা লিখে তারপর তোমাকে এখন বক্তব্য দিতে হবে যে দেখো আমরা এই সমতাকরণ সমীকরণ থেকে আমরা দেখলাম যে 5 মোল আয়রন 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে আসলে বিক্রিয়া করতে পারে, মানে 5 মোল 1 মোলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে 5 মোল বিক্রিয়া করা কত কয় মোলের সাথে? 1 মোলের সঙ্গে। কিন্তু এখানে আমাদের তো আসলে ঘটনাটা তো আসলে ওইভাবে দেওয়া নাই। এখানে আমাদের ঘটনাটা দেওয়া আছে হলো যে একটা গ্রামের কথা বলা হয়েছে, সেটাকে আমরা লিকুইড ফর্মে নিলাম, তারপরে আমরা টাইট্রেশন করলাম। তাহলে এখানে আমরা বলছি মোল, তাহলে বিষয়টা কি হবে? হ্যাঁ, বিষয়টা কিছুই না, তোমরা সে আগের আলোচনাতে ফিরে যাও, কিভাবে আমরা দ্রবণ তৈরি করেছিলাম সেদিকে চলে যাও, তাহলে দেখবা যে কথাটা তোমাদের মনে পড়ে গেছে। তো দেখো সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট বা সমান হচ্ছে 5 মোল। এখন এই মোলটাকে আমরা লিকুইড ফর্মে নিয়ে আসব। তো
তো সেই সমীকরণে তুমি চলে যাও, প্রমাণ দ্রবণ তৈরি করার যে সমীকরণ সেখানে চলে যাও, যে 1 মোল যদি 1000 ml এর মধ্যে দিই তার ঘনমাত্রা কত হয়? ঘনমাত্রা হয় 1 মোলার। তাহলে 1 মোলকে আমি লিখতে পারি যে 1000 ml এর মধ্যে যদি 1 মোলকে দিই তার ঘনমাত্রা হয় 1 মোলার। তার মানে 1 মোল দিয়ে 1000 ml একটা দ্রবণ তৈরি করলাম, তার ঘনমাত্রা হলো 1 মোলার। তাহলে 1 মোল ইকুইভ্যালেন্ট লিখতে পারি 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন আমরা লিখতে পারি। আর এদিকে যেহেতু মোল আমাদের বস্তুর পরিমাণ নির্ণয় করতে হবে, এদিকে আমরা আর এই চেঞ্জ করব না, এদিকে আমরা ভরটাকে ভরেই রেখে দেবো। তাহলে 1 মোলকে আমরা শুধু লিখলাম 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, আর তারপরে আমরা আসব যে আমাদের আসলে 100 ml কিন্তু করেছিলাম, এই 100 ml কিন্তু আমরা টাইট্রেশন করিনি, এখানে তার মাত্র 25 নিয়েছি। 25 নিয়ে আমরা টাইট্রেশন করছি। টাইট্রেশন করতে কতক্ষণ লাগছে? 22 ml দরকার হয়েছে, তার ঘনমাত্রা হচ্ছে 0.02। তাহলে আমরা দেখি যে 100 ml 1 মোলার মানে হচ্ছে এইটুকু পরিমাণ আয়রন, 100 ml 1 মোলার মানে হচ্ছে এইটুকু, বাট ডাইন দিকে আমরা কোনটা চেঞ্জ করে দেই। সুতরাং 22 পয়েন্ট এত ml 0.02 এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জাস্ট একটা ঐকিক নিয়ম। তাহলে আমরা হিসাব করে পেলাম এতটুকু। তাহলে প্রশ্ন মতে হচ্ছে এই যে এই পরিমাণটা আমরা পেলাম, এই পরিমাণটা পেলাম কত ml এর মধ্যে? পেয়েছি হলো মাত্র আমরা 25 ml। 25 ml আমরা টাইট্রেশন করেছি, 25 ml এর মধ্যে আসলে এই পরিমাণটুকু আছে। তাহলে 25 ml দ্রবণের মধ্যে আয়রন থাকে এত গ্রাম, তাহলে 100, যেহেতু আমরা টোটাল পরিমাণ হচ্ছে 100, তাহলে 100 এর মধ্যে থাকে কত? 100 এর মধ্যে থাকে হচ্ছে এই পরিমাণ। তাহলে এটাই হচ্ছিল তোমার অঙ্কের সলিউশন। দেখো তো সমস্যা আছে কিনা, তোমার বুঝতে পারো কিনা। হ্যালো, টাইম কিন্তু এখনই শেষ হয়ে যাবে, যারা পরে আসছে তারা একটু রোলটা আমাকে বলে দাও। হ্যালো, 9019 স্যার, 9019। 9019। তারপর আর কেউ আসছে? হ্যালো, আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি তোমাদের কি ক্লিয়ার হয়েছে? স্যার 9005। এই অঙ্কটা হ্যাঁ লিখেছি 5। অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? হ্যালো, আমি যে অঙ্কটা তোমাদের দেখিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আসলে ওইরকম ঝামেলা কিছু নেই। প্রথমে আগে তোমাকে সংগঠিত সমীকরণটা লিখতে হবে, যে সমীকরণের আলোচনা একটু আগে আমরা সমতা করতে গিয়ে আমরা দেখলাম। তাহলে ওই সমীকরণটা আমরা আগে মুখস্থ আমাদের রাখতে হবে। আমরা সরাসরি লিখে দেবো যে সংগঠিত সমীকরণ। সংগঠিত সমীকরণ সমতা সবই তোমাকে লিখতে হবে। তারপরে লিখবো হলো আমরা এখানে সমীকরণ থেকে আমরা লিখবো যে আমরা দেখতে পাচ্ছি 5 ml আয়রন বিক্রিয়া করে, অর্থাৎ 1 মোল পারম্যাঙ্গানেটের সঙ্গে। এখান থেকে আমরা ক্যালকুলেশনে আসবো যে সমীকরণ থেকে আমরা কি দেখলাম যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা সমান বলতে পারছি 5 মোলের আয়রনের সমান, অর্থাৎ 1 মোল সমান হচ্ছে 5 মোল। কিন্তু মোল তো আমরা নেব না, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা পরিমাণ নিয়েছি, তার ঘনমাত্রা একটা নির্দিষ্ট ঘনমাত্রা নির্দিষ্ট পরিমাণ আমরা নিয়েছি, সেটা হলো এইটা। এই জন্য এই মোলটাকে আমরা লিকুইড ফর্মে নিয়ে আসলাম। নিয়ে আসার একটা নিয়ম, সেটা তোমাদের আগেই বলেছিলাম যে 1 মোল ইকুইভ্যালেন্ট লেখা যায় 1000 ml 1 মোলার, অথবা 1000 ml 1 মোলার মানে হচ্ছে হলো কোন বস্তুর 1 মোল, এটা আমরা বলতে পারি। তাহলে 1 মোল থেকে আমরা এইভাবে নিয়ে এসে, আর ডান পাশে তো আমরা কিছুই করবো না, আমরা ভরটা ভরেই রাখবো। এখন এই 1000 ml 1 মোল এটাকে অ্যাডজাস্ট করবো যতটুকু দিয়ে আমি টাইট্রেশন করেছি। আমরা প্রশ্নের মধ্যে লেখা আছে আমরা টাইট্রেশন করেছি 22.5 ml দিয়ে, তার ঘনমাত্রা ছিল 0.02 মোলার। তাহলে এইটার সাথে এইটাকে আমি অ্যাডজাস্ট করে দিয়ে আমি এর পাশে জাস্ট আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে এই পরিমাণটা পেলাম। তো এই পরিমাণটা তো আমি পেয়েছি কত? আমি তো টাইট্রেশন করেছিলাম মাত্র কত? এই 100 তৈরি করে এখান থেকে মাত্র 25 ml দিয়ে, তবে 25 ml হিসাবটাই মাত্র আমরা করলাম। তাহলে প্রশ্ন মতে আমাদের শর্ত মতে বা আমাদের মতে হচ্ছে যে 25 ml এর মধ্যে আসলে আয়রন এইটুকু আছে, কিন্তু আমাদের টোটাল সলিউশন হচ্ছে 100 ml। তাই 100 ml এর মধ্যে কতখানি আছে সেটা হিসাব করলে আমরা এই পরিমাণ পাই। তাহলে এই যে আকরিকের লোহার যে আকরিকের পরিমাণ 1.5 গ্রাম, আসলে 1.5 এর মধ্যে আসলে লোহের পরিমাণ আছে এই পরিমাণ। এখন এখান থেকে তুমি যদি বলো যে স্যার আমি তো শতকরা পরিমাণ তো আমি বের করতে পারবো, হ্যাঁ করা যাবে। তাহলে এই 0.5026 এই গ্রাম আয়রন কতখানির মধ্যে আছে? আসলে 1.5 গ্রাম লৌহ আকরিকের মধ্যে। তাহলে শতকরা কিভাবে হবে? তাহলে 100 এর মধ্যে কতখানি আছে? 100 এর মধ্যে তাহলে কতখানি আছে? তাহলে সেটা হয়ে গেল। হ্যাঁ, আবার তোমাকে যদি বলে যে তুমি ভেজালের পরিমাণটাই বের করো, এখানে এই আকরিকের মধ্যে ভেজাল কি পরিমাণ ভেজাল আছে সেটাও বের করতে পারবো। যে লোহার পরিমাণ ছিল, আকরিকের পরিমাণ ছিল 1.5, কিন্তু আমি লোহা পেলাম হচ্ছে 0.502। তাহলে আমি এই 1.5 থেকে এই 0.502 এটাকে আমি বাদ দেব। বাদ দিলে আমার ভেজালের পরিমাণটা আবার বের হয়ে আসবে। তাহলে আমরা লিখবো 1.5 এর মধ্যে ভেজালের পরিমাণ হলে এতটুকু, 100 এর মধ্যে কতখানি। তাহলে এখানে ভেজালের শতকরা পরিমাণটা আমি বের করতে পারবো।
তাহলে আকরিক অম্লের মধ্যে লোহার শতকরা পরিমাণ কতখানি হবে সেটাও যেরকম বের করা যাবে, আবার ভেজালের পরিমাণ কত সেটাও বের করা যাবে। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা যারা চেষ্টা করেছো তারা হয়তো পরিপূর্ণভাবে তোমরা ধারণা নিতে না পারলে অনেকটাই তোমরা হয়তো শিখে গেছো। আর বাকিটুকু তোমরা এরপরে যদি এখন চর্চা করো তাহলে তোমরা শিখতে পারবে। আর তোমাদের প্রশ্ন থাকলে তোমরা, যেহেতু আমরা এখানে আসলে টাইম অনেক দিতে পারি না, অনেক সমস্যা কি হয় সেটা তোমরা নিজেরাই জানো, তোমরা আমাকে ফোন করে সলিউশনটা নিতে পারো। আর নেক্সট ক্লাসে আমরা এরপরে রাসায়নিক পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে, আজকের আলোচনা এ পর্যন্তই, এখানে রাখলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু স্যার আসসালামু আলাইকুম।